ট্রাম্পের পরাজয় মানেই ইরানের বিজয় বলছেন রুহানি। কুকর্মের নথি জাতিসংঘে তুলে ভারতকে সতর্ক করল পাকিস্তান। সিরিয়া থেকে দ্রুত মার্কিন সেনা প্রত্যাহার চায় ইরান। প্রথম 100 দিনে যেসব পদক্ষেপ নেবেন জো বাইডেন। হিন্দু মুসলিম বিয়ে ঠেকাতে ভারতের উত্তরপ্রদেশে অর্ডিন্যান্স জারি। কানাডীয়রা অন্যদের পরে টিকা পাবেন বললেন জাস্টিন ট্রুডো। গাজায় দারিদ্র্য সীমার নিচে লাখ লাখ ফিলিস্তিনি বলছে জাতিসংঘ। এবং নোবেল শান্তি পুরস্কারে মনোনয়ন পেলেন নেতানিয়াহু ও আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরাজয় মানেই হলো ইরানের বিজয়। দেশটির মন্ত্রিসভায় বুধবার এক ভাষণে রুহানি এমন মন্তব্য করেছেন। ট্রাম্প প্রশাসন গত 3 বছর ধরে অন্যায়ভাবে ইরানের অর্থনীতিকে পঙ্গু করতে অন্যায়ভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে দাবি করেন ইরানি প্রেসিডেন্ট। তিনি আশা করেন বাইডেন প্রশাসন মার্কিন ইমেজ পুনরুদ্ধার করতে মিথ্যা অভিযোগে ট্রাম্পের আমলে আরোপ করা সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। হোয়াইট হাউসে বাজতে শুরু করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদায়ের ঘণ্টা। নাটকীয় নানা কর্মকাণ্ডের মাধ্যমে গত 4 বছর প্রায় প্রতিদিন প্রেসিডেন্ট ভবন মাতিয়ে রেখেছিলেন তিনি। এমন কম দিনই গেছে যেদিন সংবাদের শিরোনাম হননি। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছেন। এই সত্য বাস্তবতা এড়াতে পারছেন না তিনি। পরাজয় না মানলেও ইঙ্গিত দিয়েছেন ক্ষমতা ছাড়ার। এখন বিদায় নেয়ার পালা। হোয়াইট হাউসে তাই বিদায়ের করুণ আবহ বিরাজ করছে। গত 2 সপ্তাহ ধরে কোনো প্রাণ চাঞ্চল্য নেই। অনেকটা শান্ত হয়ে পড়েছে ওয়েস্ট উইং নামে সবসময় গম গম করা এলাকাটি। এদিকে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের পুনরুত্থান হয়েছে, অন্যের দ্বারা পরিচালিত হতে নয়, বিশ্বকে এখন নেতৃত্ব দিতে প্রস্তুত। মঙ্গলবার ডেলাওয়্যার রাজ্যের উইলমিংটনে এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। এছাড়া মহামারী করোনা ভাইরাস ও জলবায়ু পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি বিশ্বব্যাপী জোটবদ্ধ হয়ে কাজ করার প্রতি গুরুত্ব আরোপ করেন। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও আটলান্টিক সহ সারা বিশ্বে যুক্তরাষ্ট্রকে তার ঐতিহাসিক নেতৃত্বের জায়গায় ফিরিয়ে নিতে কাজ করবেন বলেও জানান বাইডেন। তিনি বলেন, বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প পুরো চিত্রটি পাল্টে ফেলেছেন। এখন যুক্তরাষ্ট্রের সর্বাগ্রে একাই রয়েছে। আমরা একে এমন জায়গায় নেব যেখানে আমাদের মিত্ররাও সম্মানের সঙ্গে থাকতে পারে। পাকিস্তানের অভ্যন্তরের সন্ত্রাসবাদ উস্কে দেওয়ার জন্য ভারতকে দায়ী করে জাতিসংঘের একটি অভিযোগপত্র দায়ের করেছে ইসলামাবাদ। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযানের নামে যেই অপতৎপরতা চালিয়ে আসছে এবং পাকিস্তানের অভ্যন্তরের সন্ত্রাসবাদ উস্কে দেওয়ার জন্য নয়াদিল্লির বিভিন্ন কুকর্মে জড়িত থাকার প্রমাণস্বরূপ বিভিন্ন নথি বা দলিলাদি জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের কাছে পেশ করে পাকিস্তান। এ সময় সীমান্ত এলাকায় নয়াদিল্লি অবৈধ কার্যক্রম চালাচ্ছে উল্লেখ করে ক্ষোভ জানায় ইসলামাবাদ। ভারত যখন আগামী 2 বছরের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন শুরু করতে যাচ্ছে, তার আগ মুহূর্তে দেশটির বিরুদ্ধে পাকিস্তান গত মঙ্গলবার সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা করার জন্য আনুষ্ঠানিক অভিযোগ আনল। আগামী 1 জানুয়ারি থেকে ভারত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে কাজ করবে। জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মুনির আকরাম জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতার বিভিন্ন প্রমাণ সম্বলিত অভিযোগপত্র দায়ের করেন। এ সময় মুনির আকরাম বলেন, পাকিস্তানের অভ্যন্তরে ভারতের সন্ত্রাসবাদ এবং ধ্বংসাত্মক কার্যকলাপের বিষয়টি বিশ্ব সম্প্রদায়কে বিবেচনায় নিতে হবে। পাশাপাশি ভারত যে অবৈধ এবং আগ্রাসী তৎপরতা চালাচ্ছে সেগুলো প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। এ সময় তিনি আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদে পাশ হওয়া বিভিন্ন প্রস্তাব লঙ্ঘনের জন্য ভারতকে অভিযুক্ত করেন। এদিকে অভিযোগপত্র গ্রহণ করে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেন, সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতায় ভারতের জড়িত থাকার বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে উত্থাপন করা সব অভিযোগ ও প্রমাণাদি খতিয়ে দেখা হবে। ইরান বলেছে, মার্কিন সরকার সিরিয়ায় উগ্র সন্ত্রাসীদের সমর্থন দিয়ে দেশটির জনগণের সম্পদ এবং জ্বালানি তেল লুটপাট করছে। এই অবস্থায় সিরিয়া থেকে দ্রুত মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাবাঞ্চি বুধবার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এসব কথা বলেছেন। ইরানের রাষ্ট্রদূতের মাজিদ বলেন, সিরিয়া থেকে দ্রুত এবং নিঃশর্তভাবে সব মার্কিন সেনা
প্রত্যাহার করা জরুরি, কারণ সিরিয়ার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার পরিবর্তে মার্কিন সেনারা জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসী গ্রুপ হায়াতে তাহরির আশ শামস বা সাবেক আল নুসরা ফ্রন্টের মতো সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে। দেশটির তেল সম্পদ লুটপাট করছে তারা। ইরানের কূটনীতিক আরও বলেন, সিরিয়ার সরকার যেসব দেশের সেনা মোতায়েন করার অনুমতি দেয়নি সেসব দেশের সব সেনা প্রত্যাহার করতে হবে। কুর্দি নিয়ন্ত্রিত কথিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফকে পৃষ্ঠপোষকতা দেয় আমেরিকা এবং তাদের মাধ্যমে সিরিয়ার পূর্বাঞ্চলের বেশিরভাগ তেলক্ষেত্র নিয়ন্ত্রণ করছে মার্কিন সেনারা। গত কয়েক মাসে ওই এলাকায় মার্কিন অস্ত্র এবং সামরিক সরঞ্জামাদি হাজার হাজার ট্রাক প্রবেশ করেছে। আমেরিকা দাবি করেছে সন্ত্রাসী গোষ্ঠী আইএসের হাত থেকে সিরিয়ার তেল ক্ষেত্রগুলো রক্ষার জন্য এসব অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের যে কোনো প্রেসিডেন্টের জন্য প্রথম 100 দিন খুবই গুরুত্বপূর্ণ। এ সময়ের মধ্যে বোঝা যায় নতুন প্রশাসনের নীতি কী ধরনের হবে। ফার্স্ট 100 ডে স্ট্যান্ডার্ড বা মানসম্মত প্রথম 100 দিনের পরিকল্পনা আসে 1933 সালে প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্টের মাথা থেকে। তারপর থেকে এটি নিয়মে পরিণত হয়েছে। এই কারণে অভ্যন্তরীণ তো বটেই, বহির্বিশ্ব মার্কিন নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রথম 100 দিনের দিকে তাকিয়ে থাকবে। দেখে নেওয়া যাক বাইডেন প্রশাসনের প্রথম 100 দিনের অগ্রাধিকার ভিত্তিক কাজগুলো কি হবে। 20 জানুয়ারি শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্ব নেবেন জো বাইডেন। জো বাইডেন খুব স্পষ্টভাবে জানেন যে প্রেসিডেন্ট হিসেবে তার অগ্রাধিকার ভিত্তিক কাজগুলোর একটি হবে প্যারিস জলবায়ু চুক্তিতে পুনরায় যোগদান। 2017 সালের ট্রাম্প প্রশাসনের দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘকে জানিয়েছিল যে তারা চুক্তিটি থেকে সরে আসতে চায়। তারপর এ মাসের শুরুর দিকে তথা প্রেসিডেন্ট নির্বাচনের একদিন পর 4 নভেম্বর আনুষ্ঠানিকভাবে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয় ট্রাম্প প্রশাসন। জলবায়ু চুক্তিতে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি ঘোষণার সময় বাইডেন বলেছিলেন তার লক্ষ্য হচ্ছে চুক্তিতে যোগদান করে বাকি বিশ্বকে নতুন করে উজ্জীবিত করা। এর মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তাদের লক্ষ্যমাত্রা বাড়ানো, জলবায়ু পরিবর্তন রুখে দিতে আরও বেশি পদক্ষেপ নেওয়া। নির্বাচনের মাত্র একদিন আগে ফ্লোরিডায় এক র্যালিতে তিনি বলেছিলেন অন্য যে কোনো রাজ্য থেকে এই রাজ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব বেশি। বাইডেনের বক্তব্য ছিল জলবায়ু পরিবর্তনের অর্থনৈতিক ক্ষতি স্তম্ভিত করার মতো এবং এ ক্ষতি প্রতি বছর বাড়ছে, কিন্তু মানুষ এর চেয়ে অনেক বেশি। অনেক মানুষ মারা যাচ্ছে, বাড়িঘর হারাচ্ছে, ক্ষুদ্র ব্যবসা ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা যে পথে আছি তা পরিবর্তন করতে হবে। আমাদের এখনই পদক্ষেপ নেওয়া শুরু করতে হবে। সময় গড়িয়ে যাচ্ছে। ভারতের উত্তরপ্রদেশ সরকার হিন্দু মুসলিম বিয়ে ঠেকাতে রাতারাতি একটি অর্ডিন্যান্স এনেছে। এটিকে ভারতে অনেকেই নাৎসি জার্মানির নেতা হিটলারের আনা ইহুদি বিরোধী আইনের সঙ্গে তুলনা করেছেন। এ কারণে প্রদেশটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে অনেকে টিলারের সঙ্গে তুলনা করেছেন। 1934 সালে নাৎসি জার্মানিতে ইহুদিদের সঙ্গে তথাকথিত এরিয়ান বা আর্য বংশোদ্ভূতদের বিয়ে ও যৌন সম্পর্ক নিষিদ্ধ করে একটি আইন আনা হয়েছিল। ভারতের সুপরিচিত বামপন্থী নেত্রী ও অ্যাক্টিভিস্ট বৃন্দা কারাট বলেছেন, হিটলারের ওই আইনে দোষী সাব্যস্ত হয়ে অনেক ইহুদিকে জেলে যেতে হয়েছিল, যাদের অনেকে শেষ পর্যন্ত কনসেন্ট্রেশন ক্যাম্পে প্রাণ হারান। কারাট বলেন, শুধু ভিন্ন ধর্মে বিয়ে করার অপরাধে 10 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রেখে উত্তরপ্রদেশের বিজেপি সরকার মঙ্গলবার রাতে যে অর্ডিন্যান্স এনেছে সেটিও ঠিক একই ধরনের পদক্ষেপ বলেই আমরা মনে করছি। ভারতের সংবিধানের আর্টিকেল 21 যে ব্যক্তি স্বাধীনতার অধিকার দিয়েছে, এই অর্ডিন্যান্স তার গুরুতর লঙ্ঘন বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন। ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 যে ভিন্ন ধর্মের নারী পুরুষের মধ্যে বিয়েকে স্বীকৃতি দেয় সে কথাও মনে করিয়ে দিচ্ছেন বংশোজ্জনের মতো একাধিক সংবিধান বিশেষজ্ঞ। এর আগে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের ছেলেমেয়েদের মধ্যে আন্তঃধর্মীয় বিয়ে ঠেকানোর লক্ষ্য নিয়ে ভারতের উত্তরপ্রদেশ সরকার একটি অর্ডিন্যান্স পাশ করে। যে ধরনের আইনি উদ্যোগ ভারতে প্রথম। মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য ক্যাবিনেটের জরুরি বৈঠকে এই অর্ডিন্যান্সটি পাশ করানো হয়, যাতে বলা হয়েছে শুধু একটি মেয়ের ধর্ম পরিবর্তনের উদ্দেশ্য নিয়ে দুই ধর্মের মধ্যে কোনো বিয়ে হলে দোষী ব্যক্তির 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মঙ্গলবার বলেছেন, কানাডীয়রা 2021 সালের গোড়ার দিকে প্রথম ডোজ কোভিড-19 টিকা পাওয়ার আশা করতে পারে। যেসব দেশ নিজেরাই টিকা উৎপাদনে সক্ষম তাদের তুলনায় দেরি করে তারা তা পাবে। ট্রুডো এক সংবাদ সম্মেলনে জানান, কানাডার ভ্যাকসিন উৎপাদন করার ক্ষমতা নেই। তিনি বলেন, কয়েক দশক আগে আমাদের এই ধরনের সামর্থ্য থাকলেও এখন আর তা নেই। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্যের মতো দেশগুলোর ফার্মাসিউটিক্যাল সুবিধা রয়েছে, যে কারণে তারা স্পষ্টতই অগ্রাধিকারের ভিত্তিতে তাদের নাগরিকদের সহায়তা দিতে চলছে। তিনি আরো বলেন, কানাডিয়ানদের সরাসরি সহায়তা করার সক্ষমতা ছাড়া আগামী বছরগুলোতে আমরা আর কোনো মহামারী পরিস্থিতির শিকার হতে চাই না। মঙ্গলবার পর্যন্ত কানাডায় কোভিড-19 আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3,40,000-এ। এতে মৃত্যু হয়েছে 11,500 জনের। ফেডারেল সরকার দেশটির 38 মিলিয়ন জনগোষ্ঠীর জন্য 300 মিলিয়নের বেশি ভ্যাকসিন ডোজ সংগ্রহ করার জন্য অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, বায়োনটেক, সানোফি ও জিএস, নোভাভ্যাক্স, জনসন অ্যান্ড জনসন, মেডিকাগো, মডার্নার সঙ্গে চুক্তি করেছে। ট্রুডো বলেন, আমরা সরবরাহের আগে সেগুলোর কার্যকারিতা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য কাজ করছি। হেলথ কানাডা কোম্পানিগুলো সরবরাহকৃত সব তথ্য বিশ্লেষণ করছে। ইসরায়েল কর্তৃক অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুর্বিষহ হয়ে পড়ছে সাধারণ মানুষের জীবন। 10 বছরেরও বেশি সময় ধরে দখলদার বাহিনীর অবরোধে অঞ্চলটির আর্থিক ক্ষতির পরিমাণ $16 বিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় 1,35,000 কোটি টাকারও বেশি। দরিদ্র সীমার নিচে দিনাতিপাত করতে বাধ্য হচ্ছে সেখানকার 10 লাখের বেশি মানুষ। এমনটাই এসেছে বুধবার প্রকাশিত জাতিসংঘের এক নতুন প্রতিবেদনে। এই প্রতিবেদনটি প্রকাশ করেছে জাতিসংঘের কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের প্রতিবেদনটি উত্থাপন করা হয়। এতে 2007 থেকে 2018 সাল পর্যন্ত পরিস্থিতি তুলে ধরা হয়। প্রতিবেদনে অবিলম্বে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানানো হয়। UNCTAD এর ফিলিস্তিনি সহায়তা বিষয়ক সমন্বয়কারী মাহমুদ এল খাফিক বলেন, অন্যায্য অবরোধের ফলে গাজার অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে পৌঁছেছে। দরিদ্র সীমার নিচে দিনাতিপাত করছে অন্তত 56% মানুষ। অবরোধ অব্যাহত থাকলে এই পরিস্থিতি আরও অবনতি ঘটবে। মাহমুদ এল খাফি বলেন, গাজার 20 লাখ বাসিন্দার উপর থেকে এই অনর্থক অবরোধের অবিলম্বে তুলে নেওয়া উচিত। তাদের অবাধে চলাফেরা এবং বাইরের দুনিয়ার সঙ্গে বাণিজ্যের সুযোগ দেওয়া উচিত। উপত্যকার বাইরে থাকা পরিবারের বাকি সদস্যদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া উচিত। ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস বলছে, গাজাবাসীর প্রাত্যহিক জীবনযাপনকে বিপর্যস্ত করে গড়ে তুলতে দখলদার বাহিনী আগ্রাসী নীতির আশ্রয় নিয়েছে। তারা ফিলিস্তিন ইস্যুতে বিদ্যমান আন্তর্জাতিক ও আঞ্চলিক নীরবতার সুযোগ নিচ্ছে। 2021 সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ। দুই দেশের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য তাদের এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। 1998 সালে শান্তিতে নোবেলজয়ী লর্ড ডেভিড ট্রিম্পল এ পুরস্কারের জন্য তাদের নাম প্রস্তাব করেছেন। মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে মিডল ইস্ট আই। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর এক বিবৃতিতে বলা হয়েছে, শান্তিতে নোবেলজয়ী লর্ড ডেভিড ট্রিম্বল, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আবুধাবির যুবরাজ মোহাম্মদ জায়েদ আল নাহিয়ানকে শান্তিতে নোবেলের জন্য মনোনীত করেছে। 2021 সালের অক্টোবরে অসলোতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার ঘোষণার কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 2020 সালের সেপ্টেম্বরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত। ওই চুক্তির পর আবুধাবির হোটেলগুলোকে বাধ্যতামূলকভাবে ইহুদি খাবার রাখার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। ইসরায়েলের নাম উল্লেখ না করেই আমিরাতে ব্যবসার ক্ষেত্রে বিদেশিদের শতভাগ মালিকানার বিধান করে কর্তৃপক্ষ। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতায় সবশেষ 13টি মুসলিম দেশের নাগরিকদের নতুন করে ভিসা দেওয়া বন্ধ করে দেয় আমিরাত কর্তৃপক্ষ। 2020 সালের 18 নভেম্বর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হচ্ছে তুরস্ক, পাকিস্তান, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, আলজেরিয়া, সোমালিয়া, কেনিয়া, ইরাক, লেবানন, তিউনিসিয়া, ইরান ও সিরিয়া। এসব দেশের নাগরিকদের মধ্য থেকে নতুন নিয়োগপ্রাপ্ত ও ভ্রমণ ভিসা পরবর্তী নোটিশ দেওয়ার আগ পর্যন্ত থাকবে।